স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। দেশকে শোকে ভাসিয়ে মৃত্যুর কাছে হার মানল মাগুরার নিকট আত্মীয়র হাতে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর ১টায় মৃত্যু হয় তার। ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। ৫ই মার্চ বোনের বাড়িতে বেড়াতে যায় ৮ বছরের শিশুটি। গভীর রাতে তার উপর নেমে আসে পাশবিক অত্যাচার। ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার শিশুটিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি বলে এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। ধর্ষণ মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুর কারাগারে। ৪ আসামির মধ্যে ৩ জন পুরুষের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। ডিবিসি নিউজ ডেস্ক। দেশকে শোকে ভাসিয়ে মৃত্যুর কাছে হার মানল মাগুরার নিকট আত্মীয়র হাতে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুর ১টায় মৃত্যু হয় তার। ঘটনায় শোক জানিয়ে প্রধান উপদেষ্টা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গেই যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবায়দা নাসরিন। জোবায়দা নাসরিন, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। যেটা ঘটেছে যে বিচারহীনতার সংস্কৃতির কারণে মাগুরার মতো ঘটনা কিন্তু থেমে নেই এখনকার সময়ে। আপনার পর্যবেক্ষণ কি বলছে, সুষ্ঠু বিচার পাবে কিনা মাগুরা শিশুটির এই পরিবার? ধন্যবাদ। আসলে যে শিশুটি মারা গেছে, পুরো দেশে সকলেই আসলে আমরা শোকাহত, এবং এরকম একটি বিষয়টি ঘটবে এটা গতকালকে থেকে অনুমেয় ছিল। কারণ শিশুটি দ্বিতীয় দফায় যখন হার্ট অ্যাটাক করেছিল তখন থেকে আসলে এটি অনুমেয় ছিল যে শিশুটিকে হয়তো বাঁচানো যাবে না। কিন্তু বিষয়টি হলো যে এই ধরনের ঘটনা হৃদয়ে নিংড়ানো ঘটনা যে প্রথম ঘটেছে বাংলাদেশে তা নয়। বেশ প্রতি বছরই প্রায় এরকম ঘটনা ঘটে, কিন্তু আসলে সেগুলো হারিয়ে যায়। এই যে একটা বিক্ষোভ, এই যে একটা প্রতিবাদ তৈরি হয়, এবং কেন এটা হারিয়ে যায়, এটা কারণ হলো যে একটি হলো বিচারের দীর্ঘসূত্রিতা, এবং বর্তমানে যে আইনগুলো আছে সেগুলো কার্যকারিতা দীর্ঘ সময়, এবং যখন আপনার যে ধর্ষণের শিকার নারী তিনি যদি ক্ষমতাসীন না থাকেন, আস্তে আস্তে সেগুলো নিয়ে কারো আসলে মনিটরিং করা হয় না, তারাও সে ন্যায় বিচার পান না। এখন ধর্ষকরা যখন জেনে যায় যে এদেশে ন্যায় বিচার হয় না এবং ধর্ষণের শিকার নারী কখনো ন্যায় বিচার পান না, তখন কিন্তু এই ধরনের প্রবণতা কিন্তু বেড়ে চলে। সুতরাং আমি মনে করি যে এই শিশুটির ধর্ষণ এবং পরবর্তীতে মৃত্যু আসলে বিচার ব্যবস্থা এবং আমাদের যে সাংস্কৃতিক যে দৈন্যতা সেগুলোকে বারবার আঙ্গুল দিয়ে দেখেও দিল যে এটার যে কোনো রকমের সুরাও হচ্ছে না, ফয়সালা হচ্ছে না। সেগুলোর মধ্যে দিয়ে বারবার এই ধরনের অপরাধ প্রতিনিয়তই পুনরুৎপাদিত হচ্ছে। সেই খাতে আমাদের মধ্যে কাজ করতে হবে। আমার কাছে হচ্ছে বেশি যে এখন ধর্ষণ মামলাগুলোতে যেটা হচ্ছে যে গ্রেফতারি কিন্তু আসলে সেই মামলাকে বিচার হয়ে গেছে, সেটি আমরা পেয়ে গেছি এরকম কিছু না। গ্রেফতার হওয়ার পরে আমরা যেটি দেখি যে জামিনে মুক্তি পেয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষকরা। তো সেই জায়গা থেকে আসলে ধর্ষণ একটি অজামিনযোগ্য অপরাধ, কিন্তু সেইভাবে জামিন পেলে যেটি হয় যে তারা পরবর্তীতে যে ধর্ষণের শিকার ব্যক্তির উপরে তারা পরবর্তীতে নানা রকম হুমকি ধামকি, পরিবারকে নানা রকম ভয়ভীতি দেখে মামলা উদ্র করে। তো আমি মনে করি যে অন্তত এই বাচ্চাদের ক্ষেত্রে যেন এই ধরনের দ্রুততম সময়ে বিচারের মধ্য দিয়ে একটি দৃষ্টান্তমূলক জায়গায় এই সরকার অন্তত পৌঁছাতে পারে যে তবুও যে আমরা কিছু একটা করতে পেরেছি, অতি কম সময়ে ন্যায় বিচার দেখাতে পেরেছি সকলের কাছে, এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সকলের কাছে একটা আপনার স্মারক হিসেবে থাকে যে এই ধরনের ঘটনা ঘটলে পরবর্তীতে খুবই দ্রুত সময়ে এই ধরনের শাস্তি হবে। দ্বিতীয়ত যে আমি যেটাকে আরেকটু বলবো সেটা হলো যে ধর্ষণ একটা অপরাধ, আবার ধর্ষণের যে
সাংস্কৃতিক অনুবাদ আমাদের দেশে আছে যে ধর্ষণ করলে ধামাচাপা দেওয়া হয়, ধর্ষণকে ইজ্জত সম্মানহানির সঙ্গে যুক্ত করে দেখা হয়, যার ফলে বেশিরভাগ পরিবার এটাকে আপনার সামনে ন্যায় বিচারের চাইতে আসে না। এবং যদি এটা পরিবারের পর্যায়ে থাকে, আমাদের গবেষণা অভিজ্ঞতা বলে যে বেশিরভাগ ধর্ষণ, বিশেষ করে শিশু ধর্ষণ সবচেয়ে বেশি পরিবারের মধ্যে হয় এবং পারিবারিক বলয় হয়, যার কারণে এটি পাবলিক সিক্রেসি হিসাবে হাজির হলেও আপনি ন্যায় বিচারের জায়গায় কিন্তু যেতে পারে না, পরিবার এটিকে ধামাচাপা দিয়ে রাখে, যেটি আসিয়ার ক্ষেত্রে হয়েছে এবং আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি। যখন একই পরিবারে দুজন বোন থাকে কিংবা আত্মীয় স্বজন থাকে, তখন সেটাকে সামনে আনা হয় না। তা আমি মনে করব যে বিচারের সঙ্গে সংস্কৃতির সমন্বয়টা থাকতেই হবে। দুইটা জায়গায় যখন আপনার বিপরীতধর্মী আচরণ করে, অনেক সময় বিচার এবং আইন সংস্কৃতির কাছে পরাজিত হয়, যে সাংস্কৃতিক কারণে সেগুলো নিয়ে আলোচনা না হওয়ার কারণে বিচারটা নিশ্চিত করা যায় না। এবং বিচারের ক্ষেত্রে আমি বলবো যে বিচারের দীর্ঘসূত্রিতে, বিচারের যেসব চ্যালেঞ্জ রয়েছে ধর্ষণের ক্ষেত্রে বিশেষ করে, যে ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন ধর্ষণের শিকার নারী বিচার পেতে পারে, সেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি কাজ করতে হবে। গ্রেফতার কিন্তু কোনোভাবেই গ্রেফতার হয়েছে বলেই শাস্তি হয়ে গেছে, গ্রেফতার হয়েছে বলেই যে আসিয়ারা ন্যায় বিচার পেয়ে গেছে এমন কিন্তু না। সুতরাং আমি মনে করি যে এই ধর্ষণ মামলাটিকে সবার নজরে রাখতে হবে এবং কিছুতেই যেন এটিকে দীর্ঘসূত্রিতা না পড়ে এবং অতি স্বল্প সময় যেন এই ধর্ষণ ঘটনার বিচার হয়, সেটি আমি মনে করি যে নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা এইটির দৃষ্টান্তমূলক বিচার হোক। অসংখ্য ধন্যবাদ জোবায়দা নাসরিন আপনাকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। এক দশকের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারলেন দেশ গড়ার কারিগররা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ জানিয়ে দেয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পাবেন 10ম গ্রেড ও 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা। আর সর্বোচ্চ আদালতের এই রায় হাসি ফুটিয়েছে শিক্ষকদের মাঝে। রায়ের পরেই ভিক্টোরিয়ান সাইন দেখিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন দেশের মেধা বিকাশের কারিগর শিক্ষকরা। এ সময় তাদের চোখে মুখে ছিল বিজয়ের উচ্ছ্বাস ও আনন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা জানান তাদের অনুভূতির কথা। খুব ভালো লাগছে, ঈদের থেকেও বেশি খুশি লাগছে, আসলে অন্যরকম অনুভূতি। আজকে 11 বছর আমাদের এই সংগ্রাম করে আমরা এই রায়টি পেয়েছি। এটাও বাদ ভাঙা আনন্দ, এই আনন্দ আসলে এই অনুভূতির কথা আর ভাষায় প্রকাশ করা যায়। আর শিক্ষকদের সঙ্গে আপিল বিভাগের রায়ের সারাংশ তুলে ধরেন রিটকারীদের আইনজীবী। এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। এর আগে শিক্ষকদের আবেদন মঞ্জুর করে রায় দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ। যারা আবেদন করেননি তারাও এই রায়ের সুবিধা পাবেন। 10ম পে স্কেল উন্নীত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন 45 জন শিক্ষক। শুনানি নিয়ে শিক্ষকদের পক্ষে 2014 সালের 9 মার্চ রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পর বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আপিল বিভাগ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। বেশ কয়েকটি বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে দ্বিমত পোষণ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ঐকমত্য কমিশনের কাছে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশন সচিব। যেসব বিষয় নিয়ে কমিশনের পক্ষ থেকে দ্বিমত জানানো হয়েছে তার মধ্যে রয়েছে 48 ঘন্টার মধ্যে ফলাফলের গেজেটের বিশ্বাসযোগ্যতা সার্টিফিকেট, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান, ইসির সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধতা। অবশ্য নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছু জানেন না। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা ইসিতে রাখার চূড়ান্ত ঘোষণা না দিলে বুধবার সারা দেশে 3 ঘন্টার কর্মবিরতি করবেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে ঢাকা নির্বাচন ভবনের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি থেকে দেয়া হয় এই ঘোষণা। এছাড়া সারা দেশে নিজেদের কার্যালয়ের সামনে 2 ঘন্টা অবস্থান নেন ইসির কর্মকর্তা ও কর্মচারীরা। নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে এনআইডি সহ ইসির সব সেবা বন্ধ রেখে সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন।
ইসি সচিবালয় ও সারা দেশে নির্বাচন অফিসের বাইরে বৃহস্পতিবার বেলা 11টা থেকে চলে 2 ঘন্টার এই কর্মসূচি। কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের এ সেবা ইসি থেকে সরিয়ে নিলে ভোট আয়োজন বাধাগ্রস্ত হবে। তাদের দাবি, বিশাল জনগোষ্ঠীর এ ডাটাবেজ ইসিতে থাকাই নিরাপদ, কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সরিয়ে নেয়ার পায়তারা করছে। আমাদের এই প্রতিষ্ঠিত এই এনআইডি-কে বিভিন্ন প্রতিষ্ঠান টানা হেঁচড়া করছে, এটা আমরা মেনে নিতে পারি না। 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তছরূপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এনআইডি নির্বাচন কমিশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। এনআইডি আইন বাতিল করে পূর্ববৎ নির্বাচন কমিশনে ফিরিয়ে যদি না দেয়া হয়, আগামী মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আমরা না দেখি, আমরা বুধবারে অর্ধ দিবস অপারেশনাল হল করব। তবে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, এনআইডি সেবা ইসির অধীনেই থাকবে। এনআইডি এখনো পর্যন্ত ইসির অধীনে আছে এবং ইসির অধীনে থাকবে, এটা আমরা কমিশন থেকে আমাদেরকে সেইভাবেই আমাদের অবস্থানটা সেইটাই। রাজধানীর বাইরে বরিশাল, রংপুর সহ সব আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে কর্মসূচি পালন করেন ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ। এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গঠন করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসির শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। 2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা। তাতে দেওয়া হয় 3টি শর্ত। এখন পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয়, নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয়, সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি, সেই জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি। আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান, তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ছাত্রদের নতুন দলকে আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে মতভেদ তৈরি না করে ঐক্য করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ আহ্বান জানান তিনি। বলেন, মত ভিন্ন থাকতে পারে, তবে নিজেদের মধ্যে সমালোচনা করতে গিয়ে যেন ঐক্য নষ্ট না হয়। জানান, দেশকে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা 3 প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারেরও দাবি জানান এই বিএনপি নেতা। প্রতিনিয়তই আপনাদের মত ভিন্ন হতে পারে, লক্ষ্য এক, আমার ভোটে সংসদ হবে, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করবে, এই লক্ষ্যে আসুন। আমাদের মধ্যে আর মতবিরোধ নয়, আমরা যেন আর কারো কেউ সমালোচনা না করি, আমরা যেন আর এমন একটি বিষয়ে মতৈক্য না করি যে মতানৈক্য না করি সংসদ নির্বাচন।
4 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিকেল 5টায় ঢাকায় আসবেন। 16ই মার্চ তিনি ফিরে যাবেন। সফরে শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলো আছে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেষ হওয়ার পর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। বিশেষ স্বাস্থ্যের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে বয়স 32 বছরের জায়গায় 34 করার জন্য প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, মানহীন মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট বন্ধের সিদ্ধান্তের কথাও জানানো হয়। ডাক্তার সাইদুর রহমান জানান, জুলাই বিপ্লবে আহতদের তালিকা হালনাগাদ করা হবে। একই সাথে এ বিষয়ে যারা প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানে মেডিকেল না, বিসিএস স্বাস্থ্যে 32-এর বদলে যেহেতু চিকিৎসকদের কোর্সটি 5 বছরের এবং 1 বছরের ইন্টার্ন, অর্থাৎ তাদের 6 বছর লাগে ডিগ্রি সমাপ্ত করতে। এই বিবেচনায় আগেও এটা 2 বছর বেশি ছিল। আমরা সেই প্রস্তাবটি আবার পাঠিয়েছি 34 করার জন্য। প্রমাণসহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে তদন্তের নামে সময় নষ্ট না করে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে হুঁশিয়ারি করলেন এনবিআর চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কাউকে খাতির করে ট্যাক্স ছাড় দেয়া বা কারো উপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেয়া হবে না। আগামী বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে হাজির হয় প্রায় ডজন ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ ছিল রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। কাউকে বিশেষ সুবিধা আর কারোর উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়া চলবে না। যাদের ট্যাক্স দেওয়ার কথা তারা যদি নেটে না আসে, ওইদিকে আমার দেশ চালানোর জন্য ট্যাক্স বাড়াইতে হবে। তা আমি তো হয় আপনাকে ভয় দেখাবো, নাইলে আপনাকে আদর করবো, নাইলে আপনাকে চা খাওয়াই বলবো যে ভাই আপনি আরো দেন। যে ট্যাক্স দেওয়াটা আমাদের নাগরিক দায়িত্ব, এবং ট্যাক্স না দিলে আমাদের কি ধরনের সমস্যা হয় এটা একটু কাইন্ডলি বুঝতে হবে। চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। 18 কোটি মানুষের জন্য এগিয়ে আসতে হবে। অনুরোধ জানান দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের এগিয়ে আসার। নিচের লেভেলের এই প্রবলেমগুলো যদি হয়, আমার মনে হয় খুব কুইক ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে হবে। আমি তো বলেছি, এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে, আমরা কোন রকমের কোনো তদন্ত, কোনো ঝগাঝাটি, কোনো কিছুর মধ্যে যাব না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আদেশ জারিরও নির্দেশ দেন তিনি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করছেন প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 26 তারিখে চায়না যাচ্ছেন, 4 দিনের সফর, 26, 27, 28, 29। সেখানে উনি বোয়া ফোরাম আছে ওদের ওইখানে, খুব এটা একটা ইন্টারন্যাশনালি খুব নামকরা একটা কনফারেন্স এখানে হয়। পৃথিবীর অনেক লিডাররা এখানে আসেন, উনি ওইখানে কথা বলবেন। এবং আমরা এক্সপেক্ট করছি যে এই মিটিংয়ের এই বোয়া ফোরামের বাইরেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বায়োলেটারাল মিটিং হবে। আরও অন্যান্য অনেক কিছু মিটিং হবে, সেগুলো ইন ডিউ কোর্স অফ টাইম ফরেন মিনিস্ট্রি আপনাদেরকে জানাবে। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে 6টা যে কমিশন, 6 কমিশন অনেকগুলো রিকমেন্ডেশন দিয়েছে, অ্যারাউন্ড 2000। তার মধ্যে কিছু কিছু রিকমেন্ডেশন আছে যেটা আসলে খুব মানে ওইটার জন্য পলিটিক্যাল আসলে ডায়ালগের কোনো দরকার নাই। এটা পলিসি লেভেলে খুব একটা পার্টিকুলার মিনিস্ট্রি সেটা ক্যারি আউট করতে পারে। তো সেই ডিসিশনগুলো, এটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, পলিসি লেভেলের ডিসিশন, এবং এই ডিসিশনগুলো খুব দ্রুত, এবং এতে টাকা সংশ্লিষ্টটাও তেমন একটা নাই, মানে মনিটরি ইনভলভমেন্ট খুবই কম। তো সেই ডিসিশনগুলো যাতে খুব দ্রুত নেওয়া যায় সেই জন্য আজকে চিফ অ্যাডভাইজার বলেছেন, এবং এটার উপরে কাজ হচ্ছে
39 পেজের একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে যে কোন কোন জিনিসগুলো করা হবে এবং এই ডিসিশনগুলো প্রত্যেকটা মিনিস্ট্রিকে সার্কুলেট করা হবে এবং তারা তাদের মতো করে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করবে। আর আপনারা জানেন পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি, এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে, অনেক ধরনের অনিয়ম। এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউয়েন্সিতে যেখানে শহরে না করে উনি 8 কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসোর্ট করছেন সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায়, একটা মসজিদ 17 কোটি টাকা। এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজিদগুলো হয়তো বা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তো বা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কিভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে, সরকারি ডিপার্টমেন্ট, সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায়, যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব, এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা করছেন এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই কাজটা করা হবে। আজকে মিটিংয়ে আরও ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে, আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার, তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।